আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাজিবুল হক তালুকদার। আজকে আমরা আবার একটু যে অস্পির যে আমরা কন্টিনিউশন যেগুলো ছিল সেগুলো আমরা আসলে আজকে আলোচনা করব। অস্পিতে আসলে আমরা যদিও আসলে অস্পির প্রিপারেশন বলতেছি, আসলে এর সাথে যে আমাদের কিছু সম্পূর্ণ কোশ্চেন থাকে সেগুলোও আসলে আমরা চেষ্টা করব এর সাথে ডিটেলস একটু বলার। তাহলে আমরা আস্তে আস্তে আমরা শুরু করি। আসলে এগুলো আসলে কি অস্পির যে স্টেশনগুলো আসলে থাকে এগুলো আসলে সবগুলোতেই আসলে দেখা যায় যে কিছু না কিছু দেখা যায় যে এগুলো আসলে ভাইবা রিলেটেড। যদিও আমরা অস্পিতে বলতেছি অস্পির প্রিপারেশন, কিন্তু আসলে অনেক কম্পোনেন্টই ভাইবাতে আসলে থাকে। তাহলে আজকে আমরা আস্তে আস্তে শুরু করি। আসলে আমরা আজকে অস্পির প্রিপারেশনের টিউবস এন্ড ড্রেনস, আসলে বিভিন্ন রকমের টিউবস আমাদের আসলে সার্জারিতে ইউজ করা হয়, ড্রেন ইউজ করা হয়, সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। তাহলে যে আমরা এখন যে ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা অনেকবার আসছে। এটা হলো একটা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। ঠিক আছে, আগে এক সময় এটাকে রাইস টিউব বলা হতো, এখন আমরা আসলে ওই ন্যাজোগ্যাস্ট্রিক টিউবটাই আসলে বলে থাকি। তাহলে আমরা যখন এই জিনিসটা যখন টিউবটা দিবে, এটা রিলেটেড বিভিন্ন কোশ্চেন, আসলে এটা কি ম্যাটেরিয়ালের তৈরি, তারপর এটা কিভাবে স্টেরিলাইজ করা হয়, এটার কিছু ইউজ আছে, কিছু ডায়াগনস্টিক ইউজ, কিছু থেরাপিউটিক ইউজ। তাহলে এভাবে করে আসলে কোশ্চেন স্যাররা ওই সেট করে অস্পিতে, তার অ্যান্সার গুলো হয়ে দিতে হবে। তাহলে এটা আমরা যেটা বললাম, যেটা এটা একটা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। তাহলে এটা এনজি টিউব অনেকে বলে, কিন্তু আসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব এই টার্মটা বলতে হবে। এটা সাধারণত আমরা সিলিকনও তৈরি হতে পারে, এটা প্লাস্টিকেরও তৈরি হয়। সিলিকনে কিছু সুবিধা আছে, এটাতে আসলে সিলিকনে অনেক দিন রাখা যায়, কারণ এটা টিস্যু রিঅ্যাকশনটা কম হয়। আর আমরা যে টিউবটা যেটা আমরা বলতেছি, এটা আসলে বিভিন্ন সাইজ আছে, সাইজ অনুসারে আসলে এজ অনুসারে এটা সাইজটা আসলে ভ্যারি করে। আর আমরা নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে টিউবের আসলে কিছু ইন্ডিকেশন আমরা বলছিলাম, এটা আসলে আমরা ডায়াগনস্টিক এবং আমরা থেরাপিউটিক দুইটা ইউজ আছে। তাহলে এভাবে আমাদের জানতে হবে যে ডায়াগনস্টিক ইউজ কি কি। দুইটা যদি বলা হয় ডায়াগনস্টিক ইউজ, এটা গ্যাস্ট্রিক জুট অ্যানালাইসিস, আর একটা আমরা বলতে পারি আপার জিআই ট্র্যাক্ট কোনো যদি ব্লিডিং অ্যাসেসমেন্টের জন্য আমরা এটা এনজি টিউবের মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারি আপার জিআই ট্র্যাক্টে কোনো ব্লিডিং হচ্ছে কিনা। তাহলে আমরা দুইটা ডায়াগনস্টিক ইউজ যদি বলা হয় ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের, একটা হলো গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস, আর একটা আমরা বললাম আপার জিআই ট্র্যাক্ট কোনো ব্লিডিং অ্যাসেসমেন্ট। তারপরে আমরা আসলে থেরাপিউটিক হিসেবে আমরা যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে আমরা বলেছি গ্যাস্ট্রিক ল্যাবেজ দেওয়া হয়, একটা আনকনশাস পেশেন্টের ফিডিং পারপাসে আমরা এই ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইউজ করবো, এগুলো থেরাপিউটিক ইউজ। তারপরে আমরা যে কোনো অ্যাকিউট অ্যাপ্রিভেন্ট স্পেশালি পারফোরেশন, তারপরে আমরা বলেছি যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তারপরে প্যাঙ্কেটাইটিস, অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস, এগুলো সবগুলোতেই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন লাগে বাই দ্য হেল্প অফ ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। আর ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের রিলেটেড কিছু কমপ্লিকেশন হতে পারে, অনেক সময় ইনসারশনের সময় তার আমাদের এপিস্টেক্সিস হতে পারে, অ্যাসপিরেশন হতে পারে, আর ইলুশন অফ দ্য নেজাল ক্যাভিটি, নেজোফ্যারিক্স হতে পারে। তাহলে এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের অর্থাৎ এনজি টিউবের আমাদের ইন্ডিকেশন। তাহলে আমরা দুই ভাগে বলবো, একটা থেরাপিউটিক ইউজ আর একটা আমরা বলবো ডায়াগনস্টিক ইউজ। ডায়াগনস্টিক ইউজের মধ্যে যেটা আমরা বললাম, একটা হলো আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং অ্যাসেসমেন্ট, আর হলো আমরা বললাম গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস। আর কমপ্লিকেশন মধ্যে আমরা বললাম এপিস্টেক্সিস, অ্যাসপিরেশন, ইরেশন ইন নেজাল ক্যাভিটি এন্ড নেজোফ্যারিক্স। তাহলে যে দেখেন আমাদের একটা যখন ন্যাজোগ্যাস্ট্রিক টিউব যখন আমাদের ইনসার্ট করতে হয়, তাহলে আমাদের কি কি জিনিস লাগে, যেটা স্যাররা যদি জিজ্ঞেস করে বা হসপিটালে যদি আসে, আমাদের একটা গ্লস লাগবে, তারপর আমাদের একটা সিরিজ লাগবে, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব লাগবে, তারপরে আমরা স্টেথোস্কোপ লাগবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর একটা হলো লুব্রিকেন্ট লাগবে আমাদের। তাহলে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, এবং যখন আমরা ইনসার্ট করব পেশেন্টকে একটা ইনস্ট্রাকশন দিব, সেটা হলো ডিগ্লুট করেন অর্থাৎ সোয়ালো করেন। অর্থাৎ সোয়ালো না করলে তাহলে আমাদের ভোকাল কর্ডটা কিন্তু আমাদের ওপেন হয়ে থাকবে। তাহলে পেশেন্টকে অবশ্যই ইনস্ট্রাক্ট করতে হবে আপনি ঢোক গিলেন। আর অনেক সময় দেখা যায় যে আনকনশাস পেশেন্ট থাকে, তাহলে তখন আসলে কিভাবে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করবো, তখন তো পেশেন্ট আসলে সোয়ালো করতে পারবে না। তখন অবশ্যই অ্যানেস্থেসিস্টের হেল্প লাগবে, এবং আমাদের
ল্যারিঙ্গোস্কোপের মাধ্যমে আমরা ডাইরেক্ট ফিশনের মাধ্যমে কিন্তু আমরা এই ন্যাজোগ্যাস্ট্রিক টিউব তখন ইনসার্ট করা হয় বাই দ্য হেল্প অফ অ্যানেস্থেটিস্ট। ঠিক আছে, আনকনশাস পেশেন্ট, তাহলে সারা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে আনকনশাস পেশেন্টে তুমি কিভাবে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব তুমি ইনসার্ট করবা। তারপরে আসলে যে আমরা বিভিন্ন সাইজের কথা বলতেছিলাম, যেমন ক্যানুলাতে যে বিভিন্ন সাইজ আছে, তাহলে আমরা ন্যাজোগ্যাস্ট্রিক টিউবেও কিন্তু আমাদের অর্থাৎ এনজি টিউবে বিভিন্ন সাইজ আছে। তাহলে কমনলি আমরা যেটা রেডটা সেটা হলো 18 সাইজ, তারপর 16টা হলো অরেঞ্জ সাইজ, 14টা হলো গ্রিন। ঠিক আছে, এইভাবে আমাদের হোয়াইটটা হলো 12 সাইজ। তাহলে এই কালারগুলা অর্থাৎ ফ্রেঞ্চ হিসেবে এফজি হিসেবে এটা কাউন্ট করা হয়। তাহলে কয়েকটা কালার যদি একটু মনে রাখা যায়, যে কমনলি যেগুলো আমরা ইউজ করি অ্যাডাল্টের ক্ষেত্রে, যেটা 18 থেকে আমরা সাধারণত দেখা যায় 14 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা 18টা রেড কালার, যেটার যেখানে আমাদের সিরিঞ্জটা আমরা যেখানে ইন্ট্রোডিউস করব সেটার কালারটাই আমরা বলতেছি। সাধারণত এটা কালারটা যে অ্যাজ এ হোল টিউবটা কালারটা সাধারণত ট্রান্সপারেন্ট হয়ে থাকে এবং এর গায়ে কিন্তু 3টা মার্কিং থাকে। তাহলে ন্যাজোগ্যাস্ট্রিকের দেখেন এই যে গায়ে কিছু মার্কিং থাকে। তাহলে যে ফার্স্ট যে মার্কিংটা সেটা হলো সাধারণত ইন্ডিকেট করে এটা সাধারণত লোয়ার এন্ড অফ দা ইসোফেগাসের। তারপরে কি সেকেন্ড যে মার্কিংটা সেটা বডি অফ দা আমাদের স্টমাক, আর যেটা থার্ড যে মার্কিংটা সেটা দা পাইলোরাস অফ দা স্টমাক। তাহলে সাধারণত প্রথম যে দাগটা থাকে বা মার্কিংটা থাকে সেটা হলো সাধারণত 40 সেন্টিমিটার। সেকেন্ড যে মার্কার বা দাগটা থাকে সেটা হলো 50 সেন্টিমিটার বডি অফ দ্য স্টমাক, আর থার্ড যে যেটা থাকে সেটা হলো 60 সেন্টিমিটার, যেটা হলো আমাদের পাইলোরাস অফ দ্য স্টমাকে থাকে। আর অনেক সময় 4টা দাগও থাকে, যেটা আমাদের অনেক সময় ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনামে চলে যায়। তাহলে 40, 50, 60 আর 70 হলে যেটা আমরা বললাম যেটা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনামে চলে যায়। এখন আসেন যে আমরা যখন এটা তো আমরা একটা বেসিক আমরা বললাম যে মেজারমেন্টটা, কিন্তু আমাদের ইচ এন্ড এভরি পেশেন্টে দেওয়ার আগে আমাকে এই যে মেজার করতে হয়। তাহলে যে আমরা এলা অফ দা নোজ থেকে ট্র্যাকাস এবং তারপরে আমরা জিপি স্টার্নাম পর্যন্ত, এটাই হলো একটা ন্যাজোগ্যাস্ট্রিকের টিউবের যে আমাদের যে লেন্থ আসলে কতটুকু হবে সেটা আমাকে মেজার করার নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা এলা অফ দা নোজ থেকে ট্র্যাকাস অফ দা আমাদের ইয়ার, তারপরে আমরা এপিগ্যাস্ট্রিক অর্থাৎ আমাদের যে জিপি স্টার্নাম সেই পর্যন্ত আমরা এই টিউবটা আমরা এভাবে আগে এক্সটার্নালি এটা মেজারমেন্ট করে নিব। তারপরে দেখেন এই যে এখন আমরা যে কোশ্চেনটা আমরা যে অস্পিতে যে কোশ্চেনটা আসলে আসে, এই যে আমরা বললাম যে সাধারণত যেটা রেড কালার দেখা যাচ্ছে, তাহলে এটা সাধারণত 18 ফ্রেঞ্চ। তাহলে কোশ্চেনে আইডেন্টিফাই দা অ্যাপিয়ারেন্স, এটা আমরা বলবো ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। তারপরে মেনশন 4 অফ ইটস ইউজ। তাহলে যে আমরা বলেছি যে এটা কিছু ডায়াগনস্টিক ইউজ, কিছু থেরাপিউটিক ইউজ। ডায়াগনস্টিক ইউজের মধ্যে গ্যাস্ট্রিক অ্যানালাইসিস এন্ড আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং অ্যাসেসমেন্ট, থেরাপিউটিকে ফিডিং পারপাস এন্ড গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন ডিউ টু পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ডিসকাস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তারপর আমরা বলেছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এসব কন্ডিশনে আমাদের ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিতে হয়। তাহলে এটা আমরা কিভাবে জানবো? আফটার ইনসারশন হাউ ক্যান ইউ কনফার্ম দ্যাট দ্য অ্যাপ্লিয়েন্স ইজ রাইট প্লেস? তাহলে আমরা জানি যে এটাতে যদি আমরা যে একটা সিরিজ আমরা এটার সাথে অবশ্যই নেওয়া হয় এবং তার সাথে কি একটা স্টেথোস্কোপ নেওয়া হয়। তাহলে স্টেথোস্কোপ এর মাধ্যমে আমরা এটাকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমরা স্টেথোস্কোপে আমরা ডায়াফ্রামটা রাখবো এবং আরেকজনের হেল্প নিয়ে আমরা কি করব, সাধারণত 20 to 30 ml আমরা এয়ার একটা সিরিজ দিয়ে সাডেনলি থ্রাশ করব এবং আমরা কি পাবো, বাবলিং সাউন্ড বা গার্গল সাউন্ড ইন দা আমরা লেফট হাইপোকন্ড্রিয়াকে আমরা স্টেথোস্কোপের মাধ্যমে শুনতে পাবো। তাহলে বুঝে যাবে এটা কোথায় আছে, এটা স্টমাকে আছে। তাহলে আমরা কি করব, সাধারণত একটা স্টেথোস্কোপ আমরা লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমরা রাখবো এবং আরেকজনকে আমরা কি বলবো, আমরা এটা 50 সিসি সিরিজের মধ্যে আমরা সাধারণত 20 to 30 ml এয়ার আমরা সাডেনলি আমরা কি করব, ইন্ট্রোডিউস করব এবং আমরা কি করব, গার্গল সাউন্ড ইন দা left hypochondriac. This will confirm that this is within the stomach.
আর এটা কিভাবে স্টেরিলাইজ করা হয়, তাহলে যে কোনো সাধারণত প্লাস্টিকের যে তৈরি যে অ্যাপ্লায়েন্স গুলা, এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে সাধারণত স্টেরিলাইজ হয়ে আসে, সেটা হলো গামা ইরেডিয়েশন। তাহলে এটা গামা ইরেডিয়েশনের মাধ্যমে এটা স্টেরিলাইজ করা হয়। আর একটা কমপ্লিকেশন যদি আমরা বললাম, এপিস্টেক্সিস হতে পারে, অ্যাসপিরেশন হতে পারে, আর নেজাল বা নেজোফ্যারিংসের মিউকোসাল ইনজুরি হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশন ডিউরিং ইনসারশন অফ নেজোগ্যাস্ট্রিক টিউব। তাহলে এভাবে করে আমাকে কিন্তু ওই যে অস্পির, এটা কিন্তু আমাদের সেটআপ করা হয়েছে কোশ্চেনগুলো, এভাবে অ্যানসার দিতে হবে। তারপর একটু আগে আমরা বলতেছিলাম যেটা আইডেন্টিফাই দ্য অ্যাপিয়ারেন্স, সেম একই জিনিস। তাহলে এটা একটা নেজোগ্যাস্ট্রিক টিউব, এটা ডায়াগনস্টিক ইউজ এবং দুইটা থেরাপিউটিক ইউজ এটা চেয়েছে। তাহলে যে আমরা যেটা অ্যানসারগুলো দিয়ে দিলাম, তাহলে ওইটা আমাদের ডায়াগনস্টিক ইউজের মধ্যে আমরা বলবো সেটা হলো গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস, আর একটা যেটা আমরা বললাম অ্যাসেসমেন্ট অফ আপার জিআই ট্র্যাক্ট ক্লিনিং। থেরাপিউটিক ইউজের মধ্যে যেটা আমরা বললাম গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন ডিউ টু পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, এখানে আমাকে গ্যাস্ট্রিক কি করতে ডিকম্প্রেশন করতে হয়, তারপর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করতে হয়। তারপরে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বিফোর সার্জারি উই নিড গ্যাস্ট্রিক ল্যাভাস। তাহলে গ্যাস্ট্রিক ল্যাভাস কিন্তু আমরা এই নেজোগ্যাস্ট্রিক টিউব ছাড়া আমরা করতে পারি না। তাহলে দিস আর দ্য থেরাপিউটিক ইউজ। তাহলে এখন আমরা ওই নেজোগ্যাস্ট্রিক টিউব থেকে এখন আমাদের একটা ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট যেটা হলো আমাদের আইভি ক্যানুলা। তাহলে এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি দিস আর দ্য কি আইভি ক্যানুলা। তাহলে দেখেন এখানে কালার কোডিং কিন্তু করা আছে। তাহলে কালার কোডিং গুলোর মাধ্যমে কিন্তু আমাকে বুঝতে হবে আসলে কোনটা সাইজ কত। তাহলে দেখেন এই যে কালার কোডিং আমরা যেটা সচরাচর যেটা আমরা সবসময় যেটা ইউজ করি সেটা হলো আমাদের অ্যাডাল্ট পার্সনদের, সেটা হলো আমাদের সবুজ কালারটা। ঠিক আছে, যেটা গ্রিন, যেটা এটা আবার জি কালারের। ঠিক আছে, যদিও গ্রিন এটা হলো আমরা গেঞ্জ হিসেবে আমরা এটার সাইজটা আমরা মেজার করি জি হিসেবে। তাহলে এখানে যে সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা জানি যেটা 18 জি, সেটা হলো কালারটা হলো সবুজ। তারপরে পিঙ্ক কালার যেটা দেখা যাচ্ছে আমাদের কার্সারটা যেখানে রিমুভ করতেছে, সবুজ যে কালারটা সেটা হলো 18। তাহলে গ্রে কালারটা যেটা সেটা হলো আমাদের 16 জি। তারপরে যেটা আমরা দেখা যাচ্ছে একদম রেড কালার বা অরেঞ্জের মতো যেটা কালারটা দেখা যাচ্ছে দিস ইজ 14 জি। আর এরপরে আসেন যে আমরা যে ব্লু কালার দেখতে পাচ্ছি সেটা হলো 22 জি। তারপরে আমরা যেটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছি সেটা হলো 24 জি। তারপর আমরা পার্পল কালারে যেটা দেখতে পাচ্ছি বেগুনি কালারে সেটা হলো 26 জি। তাহলে এই যে যত সাইজ যত ছোট হবে অর্থাৎ যত চিকন হবে তার কিন্তু নাম্বারিং তত বাড়তে থাকবে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, ক্যানুলার ক্ষেত্রে সাইজের নাম্বার যত বাড়তে থাকবে তার ক্যালিবার অর্থাৎ তার ক্যালিবার তত কি কম হবে। তাহলে সাধারণত আমরা নিউনেট বা চিলড্রেনদের সাধারণত আমরা দেখা যাচ্ছে যে 22 থেকে আমরা এই 26 পর্যন্ত এই সাইজগুলো ইউজ করব। একটা শকের পেশেন্ট আছে যেখানে আমাকে খুব র্যাপিডলি ফ্লুইড দিতে হবে, সেখানে কিন্তু আমরা যে 16 যেটা গ্রে কালার 16 জি 16 জি সেই কালারটা আমরা ইউজ করব। এই যে আমরা এই কার্সারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 16 জি একটা শকের পেশেন্টের। তাহলে অবশ্যই আমাকে কি হোয়াইট বোর্ড ক্যানুলা ইউজ করতে হবে, যেটা আমরা বলি হোয়াইট বোর্ড ক্যানুলা আমরা সেটা কি 16 কালার 6 অর্থাৎ 16 জি। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। সাধারণত কি এটা গ্রে কালার, গ্রে ধূসর। তাহলে এই যে আমরা যে আবার ছবিটা আমরা আবার দেখাচ্ছি যে আমাদের যে আইভি ক্যানুলা যেগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রাভেনাস ক্যানুলা সেট যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে যে আমরা কালার গুলো বললাম 14 থেকে আমরা বলতেছি 14 16 18 যেটা আমরা মোস্ট কমনলি যেটা আমরা সবুজ কালার গ্রিন কালার যেটা ইউজ করি, 20টা হলো পিঙ্ক, আমাদের ব্লুটা হলো 22, তারপরে ইয়েলোটা হলো 24, আর যেটা পার্পল কালার যেটা হলো 20 জি। তাহলে জি দিয়ে এই ক্যানুলার সাইজটা আমরা গেঞ্জ হিসেবে সাধারণত হিসাব করি। দিস ইজ কি আইভি ক্যানুলার সেট। তাহলে দেখেন এই যে আমাদের এই কোশ্চেনে কিন্তু এটা অলরেডি চলে আসছে, এটা কিন্তু একটা অস্পিস কোশ্চেন সেট। তাহলে ওই যে এখানে দেখা যাচ্ছে সবুজ যেটা সেটা আমরা বলে দিয়েছি 18, পিঙ্কটা হলো 20, ব্লুটা হলো 22 আর ইয়েলোটা হলো 24। তাহলে একটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে যত নাম্বার বেশি চিকন ক্যানুলা আমরা ইউজ করব,
তাহলে যে আমরা বলে দিলাম এটার নামটা কি সেটা আমরা বললাম, ইন্টারভেনাস ক্যানুলা সেট। আর কালার কোডিং আমরা বলে দিয়েছি। ইন্ডিকেশন মেইনলি আসলে আইভি ফ্লুইড, তারপরে আমরা বিভিন্ন টাইপের আমাদের অনেক সময় কিছু ড্রাগ, ঠিক আছে, যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করতে আইভি ক্যানুলা লাগে, আর এটা হলো ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমাদের আইভি ক্যানুলা লাগে। তাহলে স্যালাইন, আইভি ফ্লুইড যেটাকে আমরা বলি, তারপরে amount of sometimes some antibiotics we have to introduce through IV cannula and blood transfusion. তাহলে এখন আসে যে আর কি ম্যাটেরিয়াল আসলে আমাদের রিকোয়ার্ড টু ইউজ ইট। তাহলে এটার জন্য অবশ্যই আমাদের দেখা যাচ্ছে যে এটা আমাকে যখন ইউজ করতে হবে তাহলে আমাদের ওই জায়গাটা অ্যালকোহল আমাদের ওয়াশ, আমাদের ওই পেশেন্টকে আমাকে ওই এরিয়াটা অ্যালকোহল ওয়াশ করতে হবে। তারপর এটা ফিক্সেশনের জন্য অবশ্যই মাইক্রোফোন লাগবে, এবং এর সাথে আমাকে কিন্তু যদি কোনো স্যালাইন ইন্ট্রোডিউস করতে হয় অবশ্যই একটা স্যালাইন সেট লাগবে। আর এটা স্টেরাইজ কিভাবে করা হয় যেটা অবশ্যই আমরা বললাম এটা ইন্ডাস্ট্রিতে, সেটা হলো গামা ইরেডিয়েশনের মাধ্যমে। তাহলে যে আমরা একটু আগে যে আমরা বলতেছিলাম যে একটা তাদেরকে আসলে কখন কোন পেশেন্টকে আমাদের আসলে কোন সাইজের আমরা আইভি ক্যানুলা ইউজ করব। তাহলে যে 16টা আমরা বললাম যে একটা শকের পেশেন্টকে আমরা 16G ক্যানুলা ইউজ করব, আর আমরা সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে অবশ্যই 18G ইউজ করব। আর 20টা যেটা রুটিনলি আমরা কোনো ইনফিউশন কোনো অ্যাক্সেস যখন দরকার তখন আমরা 20 ইউজ করব। আর যেটা 22 থেকে 24 যেগুলো আসলে দেখা যাচ্ছে যে খুব অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের খুবই চিকন মানে ভেনাস অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, তখন আমরা 22 ইউজ করব। আর পেরিটিক্সে অবশ্যই আমরা যেটা আমরা বললাম 24 আমরা সাধারণত পেরিটিক্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে এই যে সাইজ অনুসারে যে ক্যানুলা সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা আইডিয়ালি প্রেফার করব, সবসময় মনে রাখতে হবে সেটা হলো 18। আর একটা শকের পেশেন্টের যদি আমরা কোনো ফ্লুইড দিতে চাই তাহলে হোয়াইট বোর্ড ক্যানুলা সেটা হলো 16, এবং 16 কালারটা কি গ্রে কালার। তাহলে দেখেন এই কালারগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে যে আবার একটা আমাদের চলে আসলো যে তাহলে আমাদের যখনই কোনো একটা আইভি ফ্লুইড দিতে হবে তাহলে অবশ্যই একটা সেট লাগবে। তাহলে এটাকে বলা হয়েছে কি স্যালাইন সেট বা আইভি ফ্লুইড সেট। তাহলে এটা দিস ইজ কল্ড কি স্যালাইন সেট। তাহলে এর বিভিন্ন পার্টস আছে। তাহলে যে আমরা পার্টস গুলো একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে যে একটা চোখা একটা যে জায়গা যাচ্ছে সেটা বলা হয়েছে নজেল। তাহলে যে এরপরে একটা দেখেন একটা চেম্বারের মতো দেখা যাচ্ছে, সেটাকে বলা হয়েছে কি কাউন্টিং চেম্বার বা ড্রিবলিং চেম্বার। তারপরে যে টিউবটা স্বচ্ছ টিউবটা দেখা যাচ্ছে সেই টিউবটাকে বলা হচ্ছে কানেক্টিং টিউব। তারপরে যে দেখেন এটার মাধ্যমে আমরা রেগুলেট করতে পারি, দিস ইজ কল্ড রেগুলেটর, যেটার মাধ্যমে আমাদের ফ্লোটা আমরা রেগুলেট করতে পারি। আর এই যে এই পোর্শনটা যেটার মাধ্যমে আমাকে ক্যানুলার সাথে অ্যাটাচ করা যায় যেটাকে বলা হয় অ্যাডাপ্টর। তাহলে দিস আর দ্য পার্টস অফ দি স্যালাইন সেট, তাহলে বা এটাকে বলা হয় আইভি ফ্লুইড সেট। তাহলে প্রথম যে কম্পোনেন্টটা আমরা বললাম সেটা হলো নজেল। তারপর আমরা কি বললাম, এটাকে বললাম কাউন্টিং চেম্বার, কানেক্টিং টিউব, এটা হলো রেগুলেটর। আর এই যে এখানে যে কালারটা দেখা যাচ্ছে একটু গ্রে কালার বা খাকি কালার দেখা যাচ্ছে, দিস ইজ কি অ্যাডাপ্টার। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা কিভাবে স্টেরাইজ করা হয়েছে। তাহলে এটা আমরা অ্যানসার দেব কি, এটা স্টেরিলাইজ করা হয়েছে বাই ইন্ডাস্ট্রি, যেটা হলো গামা ইরেডিয়েশন। এরপর আসেন এটার মাধ্যমে আমরা কি দিব, এটা মেইনলি হলো যে আমাদের আইভি ফ্লুইডটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে ওই একই জিনিস কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, সেটা দেখা যাচ্ছে যে একটা ফিল্টার আছে। তাহলে এটা হলো ট্রান্সফিউশন সেট। তাহলে একটু আগে যেটা আমরা বললাম ইনফিউশন সেট, আর এটা হলো কি ট্রান্সফিউশন সেট। তাহলে দেখেন যে চোখা এখানে যে পোর্শনটা দেখা যাচ্ছে দিস ইজ নজেল, আর এটা কি কাউন্টিং চেম্বার উইথ মাইক্রোফিল্টার। তাহলে এখানে আমরা বলবো এটাকে আমরা যেটা বললাম কাউন্টিং চেম্বার উইথ কি মাইক্রোফিল্টার। তারপরে এটা কানেক্টিং টিউব, তারপরে যে এই পোর্শনটা আমরা কাটসেটের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি দিস ইজ কি রেগুলেটর, আর দিস ইজ কি অ্যাডাপ্টার। তাহলে আগের যেটা ছিল সেটা হলো ইনফিউশন সেট, আর এই সেটটাকে আমরা বলছি ট্রান্সমিশন সেট, যেখানে কি আছে এক্সট্রা একটা জিনিস আছে মাইক্রোফিল্টার টু প্রিভেন্ট দ্য প্যাসেজ অফ মাইক্রো
clot to prevent the passage of microclot. তাহলে এই যে দেখেন এই যে এখানে আমরা ফিল্টার দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ফিল্টার আছে, তাহলে এটার নাম হলো কি ট্রান্সফিউশন সেট। তাহলে পার্টস গুলো আমরা বলে দিয়েছি যে নজেল, ড্রিবলিং চেম্বার বা কাউন্টিং চেম্বার উইথ ফিল্টার, কানেক্টিং টিউব, আর এটাকে আমরা বলেছি কি রেগুলেটর, আর এটাকে আমরা বলতেছি অ্যাডাপ্টার। তাহলে ফর ইউজ, তাহলে এটাতে আমরা যেটা বলছি এটার মাধ্যমে আমরা ব্লাড অবশ্যই ট্রান্সফিউজ করব, ঠিক আছে। ব্লাডের যে প্রোডাক্ট আছে যেমন হোল ব্লাড আমরা করতে পারি, তারপরে আমরা কি প্যাক সেল করতে পারি, তারপরে আমরা প্লাজমা ট্রান্সমিশন করতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলা আমাকে স্যারকে বলতে হবে যে এটার মাধ্যমে, মানে এটা মেইনলি হলো যে আমরা এটা ট্রান্সমিশন মাধ্যমে আমরা কি করতে পারি, অল বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা কিন্তু ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা চারটা ইউজ করে ফেলাম। স্টেরিলাইজ আমরা আগেই বলে দিয়েছি, গামা ইরিডিয়েশন। এখন যেটা বলছে প্রাইমারি মেইনলি এটা ইউজ করা হয় ব্লাড, কখন কখন কোন ক্ষেত্রে আসলে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয় সেটা তো আপনারা জানেন, যে একটা অ্যানিমিক পেশেন্ট, ইমার্জেন্সি সার্জারি লাগবে, আমাকে প্রি অপারেটিভলি ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, পার অপারেটিভ ব্লাড লস হলে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, পোস্ট অপারেটিভ ব্লাড লস হলে আমাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, কিছু কিছু হিমোলাইটিক ডিসঅর্ডারে থ্যালাসেমিয়া পেশেন্টের তাকে কি করতে হয়, একটা রেগুলার বেসিসে কিন্তু তাকে ইন্টারভাল কি ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। তাহলে দিস আর দা ইন্ডিকেশন অফ ইটস প্রাইমারি ইউজ। এখন আসেন কি আমরা আরেকটা টিউব আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটা বাই চ্যানেল সেলফ রিটেনিং ফোলিস ক্যাথেটার। এটা কিসের তৈরি, এটা ল্যাটেক্স পার্টিকেল তৈরি। এটা কিভাবে স্টেরিলাইজ করা হয়েছে, গামা ইরিডিয়েশন। তাহলে বাই চ্যানেল সেলফ রিটেনিং ফোলিস ক্যাথেটার। তাহলে এটা বাই চ্যানেল কেন, কারণ এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা এন্ড আছে, ঠিক আছে। এর অর্থাৎ তাহলে এটার ভিতরে দুইটা চ্যানেল আছে। আর এই যেটা আমরা বেলুন বললাম, এটা হলো ল্যাটারাল আই আমরা দেখতে পাচ্ছি, আর এটা স্ট্রেট চ্যানেল, এটা হলো অবলিক চ্যানেল। তাহলে পার্টস গুলো কিন্তু আমরা বলে দিলাম। তাহলে ল্যাটারাল আই, বেলুন, আর এটা আমরা বললাম অবলিক চ্যানেল, যেটা টিপে কি আছে, একটা ভালভ আছে যেটা ওয়ান ওয়ে ভালভ, শুধু এখানে একটা পিস্টনের মাধ্যমে আমরা প্রেসারের মাধ্যমে এই বেলুনটা ইনফ্লেট করব বাই ডিস্টিল ওয়াটার। তাহলে ক্যাথারাইজেশনের সময় সবসময় মনে রাখতে হবে যে বেলুনটা ইনফ্লেট করতে হবে বাই ডিস্টিল ওয়াটার, নট বাই দ্য নর্মাল টেপ ওয়াটার অর এয়ার। অবশ্যই আমাকে এখানে ইউজ করতে হবে ডিস্টিল ওয়াটার। আর এটা পার্টস গুলো আমরা বলে দিলাম, এটা তো স্ট্রেট চ্যানেল, দিস ইজ কি অবলিক চ্যানেল। স্ট্রেট চ্যানেলের কাজ কি, স্ট্রেট চ্যানেলের কাজ হলো ফর ইউরিনেশন, আর অবলিক চ্যানেল কি টু ইনফ্লেট দ্য বেলুন বাই ডিস্টিল ওয়াটার। অবলিক চ্যানেলের কাজ টু ইনফ্লেট দ্য বেলুন বাই ডিস্টিল ওয়াটার। তাহলে যে আমরা একটু বলতেছিলাম যে বেলুন চ্যানেল বা অবলিক চ্যানেল, এটা ড্রেনেজ চ্যানেল বা স্ট্রেট চ্যানেল, যেটা পার্টস গুলো আমরা বলে দিলাম। তাহলে দেখেন, এখন দেখেন একটু আগে আমরা বলতেছিলাম যে ক্যাথেটারটা যেটা ছিল ল্যাটেক্স পার্টিকেলের তৈরি, এখন দেখেন ক্যাথেটারের কালারটা কিন্তু অন্যরকম, স্বচ্ছ দেখা যাচ্ছে। দিস ইজ কি সিলিকন ক্যাথেটার। এটাও ফোলিস ক্যাথেটার বাট ম্যাটেরিয়াল ইজ সিলিকন। সিলিকনের সুবিধা যেটা হলো সেটা হলো যে এটা টিস্যু রিঅ্যাকশনটা কম, তাহলে এটা দেখা যাচ্ছে একদম মানে আমরা অনেক দিন এটা করতে পারি, পেশেন্টকে আমরা রাখতে পারি ক্যাথেটারাইজ করে, ঠিক আছে। সাধারণত বলা হয় যে মোর দেন 1 মান্থ। এখন দেখেন ছবিতে কিন্তু এখন আবার দেখা যাচ্ছে তিনটা চ্যানেল, তাহলে এটা হলো ট্রাই চ্যানেল সেলফ রিটেনিং ফোলিস ক্যাথেটার। যেহেতু এখানে দেখা যাচ্ছে তিনটা চ্যানেল আছে, তাহলে যে যেখানে যে একটা এখানে কি আছে, একটা পিস্টন সহ একটা ভালভ আছে, দিস ইজ অবলিক চ্যানেল, দিস ইজ স্ট্রেট চ্যানেল, আর দিস ইজ থার্ড চ্যানেল। তাহলে যখন থার্ড চ্যানেল যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো ট্রাই চ্যানেল সেলফ রিটেনিং ফোলিস ক্যাথেটার। এখানে একটা সুবিধা হলো যে থার্ড চ্যানেলটা দিয়ে আমরা ব্লাডার ওয়াশ বা ব্লাডার ইরিগেশন করব। ব্লাডার ওয়াশ অথবা কি ব্লাডার ইরিগেশন, সাধারণত টার্প অপারেশনের পরে আমাদের ব্লাডার ইরিগেশন করতে হয়। তাহলে একটা আফটার টার্প অপারেশনে অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে, ট্রাই চ্যানেল সেলফ রিটেনিং ফোলিস ক্যাথেটার। এটা কিভাবে স্টেরিলাইজ করা হয়, গামা ইরিডিয়েশন। তাহলে যে তিনটা চ্যানেল, থার্ড চ্যানেল, ড্রেনেজ চ্যানেল, আর বেলুন চ্যানেল বা অবলিক চ্যানেল। তাহলে এই যে কোশ্চেন আমাদের, এটা কিন্তু প্রফের একটা কোশ্চেন, এই যে একটা আমরা সিলিকন বাই চ্যানেল সেলফ রিটেনিং কি ফোলিস ক্যাথেটার দেখতে পাচ্ছি। তাহলে এটার পার্টস গুলো যে বেলুন আমরা বললাম, বিটা অ্যানসার হবে কি, এটা হলো ড্রেনেজ চ্যানেল আর বা স্ট্রেট চ্যানেল, আর সিটাকে আমরা বলেছি অবলিক চ্যানেল বা বেলুন চ্যানেল। আর থেরাপিউটিক ইন্ডিকেশন অফ ইটস ইউজ, সাধারণত দেখা যাচ্ছে যে
আমাদের যখন রিটেনশন অফ ইউরিন ডেভেলপ করে ডিউ টু বিপি, ঠিক আছে, তখন আমরা ক্যাথেটারাইজ করতে হয়। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে অনেক অপারেশনে, লং ডিউরেশন অপারেশন, ফ্লুইড আউটপুট চার্ট মেনটেন করার জন্য আমাকে ক্যাথেটারাইজ করতে হয়, ঠিক আছে। তারপর আমাদের কোনো পেলভিক সার্জারিতে আমাকে কি করতে হয়, প্রি অপারেটিভলি তাকে কি করতে হয়, ক্যাথেটারাইজ করতে হয়। তাহলে দিস আর দ্য ইন্ডিকেশন অফ ক্যাথেটারাইজেশন। তারপর আসেন দেখেন আরেকটা টিউব, সেটা হলো টি এর মতো দেখতে, যেটা মোস্ট কমন, যেটা আমরা ইউজ করি হেপাটোবিলিয়ারি সিস্টেমে, যেটা যখন আমরা কমন বাইল ডাক্টে ওপেন করি এবং যেখানে কোলিডোকোলিথিয়াসিস থাকে, কোলিডোকোলিথোটমি অপারেশনে আমাকে টি টিউব ইউজ করতে হয়। তাহলে এটাও একই কথা, এটা ল্যাটেক্সেরও তৈরি, এখানে দেখা যাচ্ছে, আবার এটা সিলিকনেরও হতে পারে। তাহলে যে দেখা যাচ্ছে যে টি এর যে হেডটা আর বডিটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য টি এর মতো দেখতে বলে এটার নাম দেওয়া হয়েছে টি টিউব। এই যে দেখেন, এই যে আমরা কমন যে বাইল ডাক্টে আমরা ভিতরে দেখা যাচ্ছে যে টি টিউবটা দেখা যাচ্ছে, এবং টি এর যে বডিটা, যেটা আমাদের স্কিন ফায়ার্স করে, যেটা আমাদের বডির বাইরে নিয়ে আসা হয়, আর টি এর যে হেডটা, যেটা কমন বাইল ডাক্টে থাকে। এখন আসেন যে টি টিউবটা আসলে কেন ইউজ করা হয়, ঠিক আছে, অনেক কোশ্চেন আছে। তাহলে যে আমাদের একটা প্রপার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা টি টিউব। এটা কোথায় ইউজ করা হয় এটা আমরা জানি, ওপেন কোলিডোকোলিথোটমি অপারেশনে আমাকে টি টিউব ইউজ করতে হয় ইন দা কমন বাইল ডাক্ট। আর আমরা কি ইন্ডিকেশনটা আমরা জানি, কোন অপারেশন, কোলিডোকোলিথোটমি অপারেশন। আর এটা কি আছে, এটা কিভাবে আমরা অ্যাসেস করব, আমরা রেগুলার যে আমাদের যে বাইল যে আউটপুট কত হচ্ছে সেটা আমরা অ্যাসেস করতে হবে, পেশেন্টের কোনো ফিভার আছে কিনা সেটা আমাকে অ্যাসেস করতে হবে, এবং পেশেন্টের কোনো পেইন হচ্ছে কিনা পোস্ট অপারেটিভ সেটা আমাকে অ্যাসেস করতে হবে। তাহলে টি টিউব অ্যাসেসমেন্ট এবং রেগুলার এবং গ্র্যাজুয়াল ক্ল্যাম্পিং করব সাধারণত 7 পোস্ট অপারেটিভ ডে থেকে। তাহলে যে আমরা টি টিউব কিভাবে ম্যানেজ করা হয় সেটা আমরা আলোচনা করেছি, যে টি টিউব কোলঞ্জিওগ্রাম, যেটা আমরা অস্পিতে আমরা আলোচনা করেছি, ঠিক আছে, সেখানে আমরা ওই কথাগুলো আমরা কিন্তু বলে দিয়েছি যে ম্যানেজমেন্ট অফ টি টিউব, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ টি টিউব, এটা সাবজেক্ট কিন্তু ফেভারিট একটা কোশ্চেন। এটা সাধারণত কখন খোলা হয়, তাহলে সাধারণত আমরা বলেছি যে সাধারণত 10ম দিনে আমরা একটা টি টিউব কোলঞ্জিওগ্রাম করি, যেটা যদি নরমাল থাকে সাধারণত 11 পোস্ট অপারেটিভ ডেতে সাধারণত টি টিউবটা খোলা হয়। 11 বা অনেক ক্ষেত্রে 12ও বলা হয়। তাহলে আমরা সাধারণত 11 বা 12 পোস্ট অপারেটিভ ডেতে আমরা সাধারণত টি টিউবটা রিমুভ করি। এবং কিভাবে রিমুভ করি, সাস্টেইন জেন্টাল ট্র্যাকশন। তাহলে এই কথাটা কিন্তু স্যারা জিজ্ঞেস করে, হাউ টু রিমুভ এ টি টিউব। তাহলে সাস্টেইন জেন্টাল ট্র্যাকশন, এটা একটা সাস্টেইন ট্র্যাকশনের মাধ্যমে এটা বের করতে হবে, কোনো এসকারট্যান দিয়ে এটা কখনোই বের করা যাবে না। তাহলে আসেন যে কেন আসলে আমরা টি টিউবটা আমরা একটা কোলিডোকোলিথোটমি অপারেশনে বা আমাদের সিবিডি এক্সপ্লোরেশন করার পর কেন আমাকে ইউজ করতে হবে, কারণ যেহেতু ওখানে আমরা একটা ইনসিশন দিচ্ছি সিবিডিতে, সেখানে একটা ইনফ্লামেটরি একটা ট্রমা হবে, ট্রমা হলে ইডিমা হবে, তাহলে ওই লুমেনটা কি ন্যারো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সাবসিকুয়েন্টলি দেখা যায় যে একটা এই সার্জারির পর আমাদের যে অ্যাম্পুলা অফ ব্লাডারটা সেটা কি হয়ে থাকে, সেটা কন্ট্রাক্ট করে থাকে। তাহলে যে নরমাল বাইল ফ্লোটা কিন্তু তখন থাকবে না। তাহলে এটাকে বাইপাস করার জন্য ইউ হ্যাভ টু ইউজ এ টি টিউব। তাহলে আমাদের যে এরিয়াতে আমরা ওপেন করে রিপেয়ার করে দিয়েছিলাম সেখানে biliary প্রেসারটা বাড়বে না, এবং সাবসিকুয়েন্টলি যখন আমাদের ইডিমা সাবসাইড হয়ে যাবে, অ্যাম্পুলা ব্যাটারটা যখন আবার রিল্যাক্স করবে, তখন কিন্তু আবার নরমাল বাইল ফ্লো হয়ে যাবে, এবং যেটা আমরা সাবসিকুয়েন্টলি এটা পোস্ট অপারেটিভ টি টিউব কোলঞ্জিওগ্রাম করব, যেটা নরমাল থাকলে then you have to remove the T tube। তাহলে টি টিউব ইউজ করার মেইনলি উদ্দেশ্য হলো আমাদের, যেহেতু আমাদের একটা কোলিডোকোলিথোটমি অপারেশনে যখন আমরা সিবিডি এক্সপ্লোর করতেছি, সেখানে ইনফ্লামেটরি ট্রমা হবে এবং সেখানে কি হচ্ছে, ইডিমা হবে, তাহলে লুমেন ন্যারোইং হয়ে যাবে, এবং সাব at the same time inspector of OD তখন কি হয়ে থাকে, কন্ট্রাক্ট করে থাকে। তাহলে কি হচ্ছে, নরমাল বাইল ফ্লো, যে নরমাল যে বাইলের যে ফ্লোটা থাকে সেটা থাকে না। এটা দেখা যাচ্ছে যে আমাদের যে জায়গাটা আমরা ওপেন করে রিপেয়ার করে দিয়েছিলাম সেখানে biliary প্রেসার অনেক বেড়ে যাবে। তাহলে biliary প্রেসার যদি বেড়ে যায় তাহলে সেখান থেকে biliary লিকেজ হতে পারে। সেটা প্রিভেন্ট করার জন্যই আমরা একটা টি টিউব দিব টু বাইপাস দা বাইল। তাহলে এটা সারা কিন্তু ইনভেরিয়েবলি কিন্তু সারা এই ইয়েতে জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে, তাহলে তখন কিন্তু আমাকে এই অ্যানসারটা দিতে হবে।
এখন আসেন, এটাও অনেকবার আসছে, ঠিক আছে, যে এন্ডোট্রাকিয়াল টিউব। তাহলে যেটা আমাদের অ্যানেস্থেসিয়াতে আমরা যে এয়ারওয়ে যখন মেনটেন করি, যখন আমাদের অ্যানেস্থেটাইজ পেশেন্টের যখন আমরা এয়ারওয়ে মেনটেন হচ্ছে বাই দিস কি এন্ডোট্রাকিয়াল টিউব। তাহলে এন্ডোট্রাকিয়াল টিউবটা অনেকটা ক্যাথেটার মতোই, কিন্তু এখানে যে বেলুনটা আছে, কাপটা আছে, সেটা একটু অন্যরকম। তাহলে আমাদের এটা কিসের তৈরি? প্লাস্টিকের তৈরি। এটা কিভাবে স্টেরাইজ করা হয়? এটা হলো গামা ইরেডিয়েশনের মাধ্যমে স্টেরাইজ করা হয়। তাহলে হোয়াট ইজ দিস অ্যাপ্লায়েন্স? দিস ইজ কি এন্ডোট্রাকিয়াল টিউব। তারপরে আসেন কি, এই যে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটাও একই, যে এয়ারওয়ে মেনটেন করা হয়, এটা হলো আমাদের ল্যারিঞ্জিয়াল মাস্ক। তাহলে এটা আমাদের ল্যারিংসের উপরে রাখলে হয়, এখন ট্রাকিয়াতে আর যাওয়া লাগতেছে, এটা খুব ইজি প্রসিডিউর। এটা দেখা যাচ্ছে যে আমরা যারা মানে নরমাল, যে এটা আমাদের কোনো ল্যারিঙ্গোস্কোপও লাগে না, জাস্ট আমাদের ল্যারিংসের উপরে রেখে দিলে হয়। দিস ইজ কল্ড কি ল্যারিঞ্জিয়াল মাস্ক। তাহলে এরপরে আসেন যে আরেকটা আমরা এয়ারওয়ে মেনটেন করার ইউজ করা হয়, যেটা হলো ন্যাজোফ্যারিঞ্জিয়াল টিউব। এটাও আমাদেরকে এয়ারওয়ে মেনটেন করার জন্য ইউজ করা হয়, ন্যাজোফ্যারিঞ্জিয়াল টিউব। তাহলে এটাও আমরা কিসের এয়ারওয়ে মেনটেনের জন্য আমরা ইউজ করি। তাহলে যে কিভাবে এটা মেজারমেন্ট নেওয়া হয়, অ্যালা অফ দা নোজ থেকে আমাদের ট্র্যাগাস পর্যন্ত, তাহলে আমাদের এই ন্যাজোফ্যারিঞ্জিয়াল টিউব আমরা ইউজ করব। তারপর আসলে কি ওরোফ্যারিঞ্জিয়াল টিউব বা এয়ারওয়ে টিউব। দিস ইজ কল্ড কি ওরোফ্যারিঞ্জিয়াল টিউব। তাহলে একটা আনকনশাস পেশেন্টে দেখা যায় যে টাং ফল ব্যাক করে, তাহলে আমাদের কিন্তু এয়ারওয়ে তখন মেইনটেইন হয় না, তাহলে এটার মাধ্যমে আমরা মেইনটেইন করি। দিস ইজ কল্ড কি ওরোফ্যারিঞ্জিয়াল টিউব বা এয়ারওয়ে টিউব। তাহলে যে এয়ারওয়ে টিউবটা কোথায় থাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখন দেখেন যে আমাদের অস্টি কোশ্চেন আমাদের চলে আসছে। তাহলে দেখেন এই যে আমাদের একটু আগে আমরা বললাম ওরোফ্যারিঞ্জিয়াল টিউব, বিটা দেখা যাচ্ছে ট্রাকোস্টিউমের টিউব, সিটা আমরা বললাম এন্ডোট্রাকিয়াল টিউব, আর ডিটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা হলো ল্যারিঞ্জিয়াল মাস্ক। তাহলে এই যে দেখেন, এই যে এয়ারওয়ে টিউব বা গাইডেলস এয়ারওয়ে টিউব বলা হয়। তারপরে আমরা যেটা বিটা আমরা বললাম ট্রাকোস্টিউমিক টিউব, তারপরে আমরা সিটাকে বললাম এন্ডোট্রাকিয়াল টিউব, আর ল্যারিঞ্জিয়াল মাস্ক। তাহলে মেইনলি এটা কাজ কি? এই যে আমরা যেটা বললাম পেরি অপারেটিভলি আমরা সাধারণত এয়ারওয়ে মেইনটেইন করা হয়। স্টেরাইজ করা হয় অবশ্যই আমরা বলেছি গামা ইরেডিয়েশনের মাধ্যমে। এটা কখনোই আমাদের যদি জিজ্ঞেস করে এগুলো কি রিউজ করা যায়, না, এগুলো আমরা ইউজ করার কোনো অপশন নাই, এটা আমরা ইউজ কখনোই আমরা করি না। বাস এটা অ্যানসার হয়ে গেল। তাহলে চারটা কোশ্চেন আমরা কিন্তু অ্যানসার এভাবে আমরা দিব। সেম একই জিনিস। তাহলে যে আরেকটা যা শুধু সিঙ্গেল ভাবে আমাদের একটা এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া হয়েছে, তাহলে আইডেন্টিফাই দ্য অ্যাপ্লায়েন্স বলতে পারবেন। এটা কোথায় ইউজ করা হয়? টু মেইনটেইন দ্য এয়ারওয়ে। তাহলে আদার কিছু ডিভাইস আমরা এয়ারওয়ে মেইনটেইন করার জন্য ইউজ করি, সেটা হলো যে আমরা ল্যারিঞ্জিয়াল মাস্ক বললাম, ওরোফ্যারিঞ্জিয়াল টিউব বললাম, বা এয়ারওয়ে টিউব বললাম, ন্যাজোফ্যারিঞ্জিয়াল টিউব আছে। এটা কমপ্লিকেশন কি হতে পারে? এটা দেখা যায় যে ফল্টি টেকনিকের জন্য ইট মে ইন্ট্রোডিউস ইনটু দ্য ইসোফেগাস। তাহলে আমাদের পেশেন্টের কি হবে? আমাদের এয়ারওয়ে মেইনটেইন হবে না। তারপরে ডিউরিং ইনসারশন, ঠিক আছে, দেয়ার মে বি এ ট্রমা। তাহলে এই কথাগুলো, এবং ব্লিডিং, তাহলে এই কথাগুলো আমাকে বলতে হবে। আবার লং স্ট্যান্ডিং যদি এটা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এটা ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা হতে পারে। তাহলে এই কথাগুলা কিন্তু আমাকে মনে রাখতে হবে, কমপ্লিকেশন। এখন আসেন যে এটা ইন্ট্রোডিউস করার জন্য আমাদের কি লাগবে। তাহলে অ্যানেস্থেসিয়াতে অবশ্যই একটা এল আকৃতি দেখবেন একটা ইনস্ট্রুমেন্ট তাদের থাকে, যেটাকে বলা হয় ল্যারিঙ্গোস্কোপ। আর অবশ্যই তা মাসেল রিঅ্যাকশন ছাড়া কিন্তু এটা কখনোই পেশেন্টকে দেওয়া যাবে না। তাহলে এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে যে আমাদের কি ড্রাগস আমরা ইউজ করব। তারপর আদার্স কি ইনস্ট্রুমেন্ট, সেটা হলো ল্যারিঙ্গোস্কোপ আমাদের লাগবে টু ইন্ট্রোডিউস দিস থিংস। তাহলে ওই যে আবার একই জিনিস আমরা যে বারে বারে আমরা দেখাচ্ছি, কারণ যাতে এগুলো মনে থাকে। তাহলে এটা কি জিনিস, যে আমরা একটু আগে বলে দিলাম, আমরা এয়ারওয়ে টিউব, বিটা কি আমাদের এন্ডোট্রাকিয়াল টিউব, সিটা কি দেখতে পাচ্ছি, সিটাতে দেখা যাচ্ছে এটা হলো একটা সিম্পল একটা ট্রান্স ইনফিউশন সেট, আর ডিটা কি, যেহেতু এটাতে মাইক্রোফিল্টার আছে, সেটা হলো আমাদের ট্রান্সফিউশন সেট। তাহলে সিটা হলো ইনফিউশন সেট আর ডিটা হলো ট্রান্সফিউশন সেট ডিউ টু প্রেজেন্স অফ মাইক্রোফিল্টার। তাহলে মাইক্রোফিল্টার কেন থাকতেছে? টু প্রিভেন্ট দ্য প্যাসেজ অফ মাইক্রোক্লট। আর এগুলো সবগুলাই কিভাবে স্টেরাইজ করা হয়? গামা ইরেডিয়েশনের মাধ্যমে। তাহলে যে আজকে ক্লাসটা কিন্তু যেটা আমরা ইন ডিটেইলস আমরা অ্যাজ এ হোল যে আমাদের সার্জারিতে যে টিউবস গুলো আমরা ইউজ করি, সেগুলোই আমরা আসলে আলোচনা করার চেষ্টা করলাম।
আর যেহেতু আমি ফেসবুক লাইভে আছি, তাহলে কারো যদি কোনো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো তোমরা। তাহলে যে এভাবে করে আসলে আমাদের অস্পিড যে আমরা দেখালাম যে বিভিন্ন কোশ্চেন সেটগুলা, এগুলো কিন্তু একদম অরিজিনাল আমাদের যে অস্পিডে যে কোশ্চেনগুলা ছিল সেই সেটগুলাই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে তার সাথে কিন্তু যে আমরা যে দেখা যাচ্ছে যে একদম চেক লিস্ট সহ, যে অস্পিডে আসলে স্যারদের কাছে যে চেক লিস্টটা থাকে সেই চেক লিস্ট সহ কিন্তু আমি অস্পিড এই অ্যান্সার গুলো সহ আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম। তাহলে মোটামুটি আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হবে। আর কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আসলে এখানেই ক্লাসটা শেষ করব। আর টি টিউবটা খুব ইম্পর্টেন্ট, কারণ টি টিউবের সাথে আমাদের যেহেতু এটা শুধু যে টিউবটা দেয় সেভাবে অস্পিড সেট করা থাকে, পোস্টোপাইটিভ বা পারাপাইটিভ টি টিউব কোলঞ্জিওগ্রাম, সেগুলো কিন্তু কোশ্চেনগুলো থাকে। তারপরে যে আমরা ক্যাথেটার গুলা বললাম, ক্যাথেটার আসলে আরেকটা কোশ্চেন খুব আসে, যেটা হলো যে স্টেপস অফ সেফ ক্যাথেটারাইজেশন। তাহলে এটা কিন্তু রিটেন কোশ্চেন আসে যে স্টেপসটা কি, একটা ক্যাথেটারাইজেশনের যে স্টেপস গুলা, ঠিক আছে, একদম পেশেন্টের কনসেন্ট থেকে শুরু করে প্রাইভেসি থেকে করে তার এক্সপ্লেইন থেকে শুরু করে তার অনেকগুলা ধাপ, কিন্তু একটা ক্যাথেটারাইজেশন করা কিন্তু পেশেন্টের কিন্তু খুব একটা মানে ইজি জিনিস না, কারণ পেশেন্টকে অবশ্যই তাকে এক্সপ্লেইন করতে হবে, তার কনসেন্ট দিতে হবে, তার প্রাইভেসি মেনটেন করতে হবে, তার পজিশনিং করতে হবে, অনেকগুলো কিন্তু কম্পোনেন্ট, তাহলে এই জিনিসগুলো কিন্তু বলতে হবে। এবং লাস্টলি একটা ক্যাথেটারাইজেশনের একটা ভাইটাল একটা ইম্পর্টেন্ট যেটা আমরা প্রায় ভুলে যাই, সেটা হলো ক্যাথেটার নোট। লাস্টলি কিন্তু একটা ক্যাথেটার করার পর অবশ্যই তার একটা ক্যাথেটার নোট লিখতে হবে, যে আমি এই পেশেন্টের কয়টার সময় কত তারিখে আমরা ক্যাথেটার করতেছি, এর বেলুনটা কত এমএল আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে এটা ইনফেক্ট করতেছি, এই কথাটা লিখতে হবে। এবং ডিউরিং ইনসারশন যেখানে আমাদের কত এমএল ইউরিন আমার বের হয়ে আসলো, তাহলে এই ক্যাথেটার নোটে এটা কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের এগুলো মনে রাখতে হবে। তাহলে মোটামুটি আমাদের ক্লাস আসলে এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ এই কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য। আর মোটামুটি আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। তাহলে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতেছি। শুভরাত্রি।